নমস্কার। আমরা কাকসেনা। আমরা চলে এসেছি আবারও একটি নতুন গল্প নিয়ে। আর আজকের গল্পটি আমাদের এই কাকসেনা পরিবারের একজন অন্যতম সৈন্য অনিন্দ্য বিশ্বাসের লেখা একটি সাসপেন্স ও বিনোদনমূলক গল্প। গল্পটির নাম সর্বভারতীয় ভূত প্রেত মুক্তি সংস্থা ও স্বরূপু। তাহলে চলুন আর দেরি কিসের, সরাসরি গল্পে ফেরা যাক। ঘড়িতে তখন ওনাকে ভয় করে, আর অতি প্রাকৃত থেকে বেশি অজানা বস্তু বোধ হয় এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই। তাই স্বভাবতই অতি প্রাকৃতকেও ভয় পাই আমরা। কিন্তু গত কয়েক মাস এই অফিসে কাটানোর ফলে সেই অজানা ভয়ও আমার কাছে আর অজানা নেই। তাই যে কোনো কিংভূত কাণ্ড কারখানায় আমাকে আর বিচলিত করে না। এই তো মিটিং শেষ হওয়ার পর দিনই যখন আমি আমার ডেস্কে এক গাদা কাগজের সমুদ্রে হাবুডুবু খাচ্ছিলাম, ঠিক তখনই আমাকে হঠাৎ চমকে দিয়ে এক মুন্ডহীন দেহ উদয় হলো আমার ডেস্কের পাশে। মুন্ডহীন মহিলার দিকে তাকিয়ে থতমত খেয়ে চেয়ে বসে থাকলাম আমি। এভাবে কয়েক সেকেন্ড বয়ে গেল। তারপর হাতটাকে একটু উঁচু করে একটা কাগজ রাখলো আমার টেবিলে। আমি একটু ইতস্তত হয়ে কাগজটা তুলে দেখলাম, তাতে লেখা, পিছনে ব্রেক রুমে আমার মাথাটা রাখা আছে। আমার দুই হাতটা ফাইলে পূর্ণ থাকায় আমি মাথাটা ওখানেই রেখে এসেছি। ওটা নিয়ে ব্রাঞ্চ হেডের অফিসে আসুন, তিনি আপনার সাথে কথা বলতে চান। 3 মাস আগে এইরকম কিছু একটা ঘটলে হয়তো ভয়ে থমকে যেত আমার বেচারা হৃৎপিণ্ড। কিন্তু আগেই যে বলেছি, অজানাকে ভয় করে মানুষ, আর এদের অস্তিত্ব আমার কাছে আর অজানা না হয় নিজেকে সামলে নিতেও বেগ পেতে হলো না আমায়। সন্তর্পণে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আমি। তারপর ধীর পায়ে হাঁটা দিলাম ব্রেক রুমের দিকে। ব্রেক রুমে পৌঁছতেই চোখে পড়ল মাথাটাতে। একটা ধপধপে সাদা কাপড়ের ওপরে রাখা ছিল মাথাটা। 2-1 ফোঁটা রক্তের ছিটা হয়তো লেগেছিল কাপড়টাতে। আমি মাথাটার কাছে গিয়ে আলতো হাতে কাপড় সহ মাথাটা তুলে ধরলাম। ব্রেক রুম থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তার আগে আমাকে চমকে দিয়ে ধরহীন মুন্ডুটার ঠোঁট দুটো নড়ে উঠল। সুরেলা সুমিষ্ট গলায় বলে উঠল, তার কথায় মোটেও বিচলিত হলাম না আমি। এ যেন রোজকার ঘটনা, এমন ভান করে 2 হাতে ঠিকঠাক করে ব্যালেন্স করলাম মাথাটাকে। তারপর ধীর পায়ে হাঁটতে হাঁটতে পৌঁছে এলাম ব্রাঞ্চ হেডের অফিসের বাইরে। দরজার সামনে দাঁড়িয়েই একটু থমকে গেলাম যেন। 2 হাত ব্যবহার না করে দরজায় টোকা কিভাবে দেব তা ভাবতে ভাবতেই যেন ঘাম ছুটে গেল আমার। কিন্তু সেই ভাবনার সমাধান এলো এক গম্ভীর গলার স্বরের মধ্যে দিয়ে। ভিতর থেকে বাবা নিত্যানন্দ গম্ভীর স্বরে বলে উঠলেন, দরজা খোলাই আছে, কনুই দিয়ে ধাক্কা দিয়ে ভেতরে চলে আয়। আমি তার কথা মতো হাতের কনুইয়ের হালকা ধাক্কায় দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করতেই দেখলাম ঘরের ঠিক মাঝখানে এক প্রকাণ্ড ডেস্কের উপরে রাখা মনিটরের দিকে তাকিয়ে এক মনে টাইপিং করে যাচ্ছেন বাবা নিত্যানন্দ। তার থেকে কিছুটা দূরে একটা সুপ্রশস্ত সোফায় বসে আছে মাকু আর নীরজ, আর সোফার পাশে এক হাতে এক গোছা কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে এক মস্তকহীন মহিলার দেহ। আমি রুমে প্রবেশ করতেই দেহটি আমার কাছে এসে আমার হাতে থেকে তার ছিন্ন মস্তকটি নিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আমি একটু ইতস্তত হয়ে মাথাটি তার হাতে দিলাম। আমার বিপরীতে মুখ করে রাখা মাথাটি থেকে ধন্যবাদ সূচক একটা কথা বেরিয়ে আসার পর মাথাটি নিয়ে দেহটি আবার সেই সোফার পাশে গিয়ে দাঁড়ালো। আমি একটু কায়দা করে ইংরেজিতে বলতে গিয়েছিলাম, ডু নট মেনশন ইট, কিন্তু তার আগেই বাবা নিত্যানন্দ গম্ভীর গলায় ছুটে এলো আমাকে উদ্দেশ্য করে। কি মাইতি মশাই, তোর অফিসে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা যে হচ্ছিল না তা বলবো না, কিন্তু গত 3 মাসের মাইনেটা সেই অসুবিধাকে যে হাওয়ায় মিলিয়ে দিয়েছে তা কি করে বলি। তাই নিজের গলার স্বরটা একটু গম্ভীর করেই বললাম,
না না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। ভুরু কুঁচকে বাবা নিত্যানন্দ তাকালেন আমার দিকে, তারপর আবার গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, ভালো। অনেকদিন আউটিংয়ে পাঠানো হয় না তোকে। আচ্ছা, নতুন একটা ইনভেস্টিগেশনের কেস এসেছে আমাদের হাতে। মাকু আর নীরাজের সাথে গিয়ে কেসটা দেখে আয়। তারপর একটু চুপ করে নীরাজের দিকে তাকিয়ে বাবা নিত্যানন্দ বললেন, তোদের তিনজনের মধ্যে সব থেকে বেশি স্থির বুদ্ধির মানুষ তুই। আবেগের বশবর্তী হয়ে সেই সাধকের কেসটির মতো মূর্খামি করবি না। আবেগে বয়ে যাওয়া কর্মচারীর কোনো মূল্য নেই আমাদের কোম্পানিতে। এইটুকু বলে আবার তিনি মনোনিবেশ করলেন মনিটরের দিকে। এইভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। তারপর হঠাৎ হাত তুলে বীতশ্রদ্ধ স্বরে তিনি বললেন, কিরে, বসে আছিস কেন? ভাগ এখান থেকে। আমরা হন্তদন্ত হয়ে বেরিয়ে এলাম বাবা নিত্যানন্দের রুম থেকে। রুম থেকে বেরিয়ে যেন একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি আর নীরাজ। মাকুর কোনো বিকার নেই। তার সেই পূর্বের সেই ফ্যাস ফ্যাসে তীক্ষ্ণ গলার জায়গায় গম্ভীর সুস্পষ্ট গলায় সে বলল, আমরা 3 idiots আবার একসাথে। মহাকালী রক্ষা করো আমাদের এবার। মাকুর কথার প্রতি উত্তরে আমি তোর মতো জম্বি বা আমৃতকে রক্ষা করার থেকে ধ্বংস করার প্রবৃত্তি মা কালী বেশি দেখাবেন বলতে গিয়েও নিজেকে কোনো মতে সংবরণ করলাম। আমার পরিবর্তে নীরাজ কিছু একটা বলতে গিয়েছিল, কিন্তু তাকে বাধা দিয়ে বাবা নিত্যানন্দের চেম্বার থেকে বেরিয়ে এলেন সেই সেক্রেটারি মহিলা। আমাদের উদ্দেশ্য করে পেশাদারি মেজাজে বললেন, কাল সকালেই বের হওয়ার জন্য তৈরি হবেন। কোম্পানি আপনাদেরকে গাড়ি প্রোভাইড করে দেবে, আর ঘটনাস্থলে থাকা ও খাবার ব্যবস্থা 2 মাইলের মধ্যেই হয়ে যাবে। আজকের মতো আপনাদের লিভ দেওয়া হলো। বাড়ি গিয়ে বিশ্রাম নিন এবং কালকের জন্য তৈরি হন। আমিও অফিস থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মাকু ও নীরাজ রওনা দিল কোম্পানির গেস্ট হাউসের দিকে। নীরাজ ভুলো জাতের ভূত হওয়ায় ও মাকু একটা জম্বি হওয়ায় বিনা অনুমতিতে কোম্পানি চত্বরের বাইরে যাওয়া নিষেধ তাদের। দেখতে দেখতে রাত কেটে গেল। পরের দিন ভোরে অফিস এসে পৌঁছালাম আমি। আমার আগেই কোম্পানির গ্যারেজে অপেক্ষা করছিল নীরাজ ও মাকু। আগের থেকেই সমস্ত জিনিসপত্র গাড়িতে প্যাক করা ছিল, তাই বেশি অপেক্ষা না করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়িতেই কেসটার সম্পর্কে ব্রিফিং দিল নীরাজ। শহরের কেন্দ্র থেকে বেশ খানিকটা দূরে ঘটনাস্থল। আমাদের আগের ঘটনাস্থলটির মতো প্রাণোচ্ছল বনস্পতিতে ঘেরা নয় এই জায়গাটি, বরঞ্চ তার সম্পূর্ণ বিপরীত। কংক্রিটের জঙ্গলে আবৃত প্রাণহীন নিরস জায়গাটি যেন। ঘন্টা 2 মধ্যেই পৌঁছে গেলাম আমরা শহরে। পৌঁছাবার আগেই গাড়িতে বসে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো চোখে ফেললাম আমরা। প্রথমে ঠিক হলো কোম্পানি যে হোটেল করেছে আমাদের জন্য সেখানে গিয়ে উঠব। তারপর দুপুরের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছাবো আমরা। ঘটনাস্থলে পৌঁছাবার পর আমাদের প্রথম কাজ হবে সেখানকার অলৌকিক কাণ্ড কারখানা সম্পর্কে যতটা সম্ভব তথ্য জোগাড় করা। যেরকম ভাবনা সেই রকম কাজ। হোটেলে পৌঁছাবার ঘন্টাখানেকের মধ্যেই তৈরি হয়ে রওনা দিলাম আমরা। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম আমরা ঘটনাস্থলে। অন্যান্য শহরের মতোই প্রাণোচ্ছল নয় এই শহরের অংশটি। অবসাদের এক চাদর ঘিরে আছে যেন এই শহরটাকে। এখানকার মানুষদের ধমনী দিয়ে যেন বয়ে যাচ্ছে কোনো এক অবসাদের বীজ। একটু একটু করে এই অবসাদ নিংড়ে নিচ্ছে তাদের জীবন শক্তিকে, ফেলে যাচ্ছে এক জীবনী শক্তিহীন মানুষকে। প্রধান শহর থেকে একটু দূরে হওয়ায় ট্রাফিক রুলের কোনো বালাই নেই এখানে, তাই রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বেরিয়ে এলাম আমরা 3 জনে। জনসাধারণ আমাদের অস্তিত্ব না জানলেও সরকারের কাছে আমাদের কোম্পানি অপরিচিত নয়, তাই
স্বভাবতই লোকাল স্টেশনের তরফ থেকে তদন্তের আহ্বান জানানো হয়েছিল আমাদের। তাই আমরা ওখানে পৌঁছানোর 10 মিনিটের মধ্যেই আমাদের রিসিভ করতে এলেন লোকাল পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর। কিন্তু তার নিরুত্তাপ বেরস গলা শুনে বুঝতে বাকি থাকলো না যে আমাদের পেশা সম্পর্কে তার বিন্দুমাত্র রেসপেক্ট নেই। নিরুত্তাপ গলায় তিনি বললেন, ও আপনারা এসে গেছেন, তা দেখুন ঝাড়ফুঁক করে শহর থেকে ভূত তাড়াতে পারেন কিনা। তার এই মন্তব্যতে যে ব্যঙ্গ লুকিয়েছিল তা বুঝতে বাকি থাকলো না আমাদের। কিন্তু তা সত্ত্বেও তার পিছু পিছু স্টেশনে প্রবেশ করলাম আমরা। সবার আগে লোকটি ও নীরাজ, তারপরে আমি ও মাকু। স্টেশনে প্রবেশ করতে করতে আমি মাকুর চোখে চোখ রেখে একটা ইশারা করলাম। মাকুর মুচকি হাসিতে বুঝতে পারলাম আমার অভিসন্ধি সে বুঝতে পেরেছে। একটা ফাঁকা রুমে প্রবেশ করতে হলো আমাদের। নীরাজকে পাশ কাটিয়ে সেই সাব ইন্সপেক্টরের দিকে এগিয়ে গেল মাকু। লোকটির সাথে হ্যান্ডশেক করা অছিলায় এগিয়ে দিল নিজের হাত। একটি গাম্ভীর্যের হাসি ফুটে উঠল লোকটির মুখে। লোকটি হাত বাড়িয়ে দিল মাকুর দিকে। বিনম্র কণ্ঠে মাকু বলল, নমস্কার, আমার নাম। কথাটা শেষ করার আগেই একটা বিচিত্র ঘটনা ঘটল আমাদের সামনে। হাত বাড়ানোর সময় একটু সামনের দিকে ঝুঁকে পড়েছিল মাকু। সকলকে চমকে দিয়ে হঠাৎ টপ করে মাকুর ধর থেকে মুন্ডুটি নিচে পড়ে গেল। ভয়ের চেয়ে যেন বিস্ময়ে হতবাক হয়ে মাটিতে পড়ে থাকা মাকুর মুন্ডুর দিকে তাকিয়ে থাকলো লোকটি। গোল গোল চোখ করে তার চোখ মুখ যুগল। মাটিতে পড়ে থাকা মুন্ডুটি লোকটির গোল গোল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, বলি মশাই, একটু বয়স হয়ে গেছে তো, গলার মাংস পেশি বোধ হয় মাথার ভার নিতে পারছে না। মাকুর কথায় যেন বাস্তবতায় আছড়ে পড়ল লোকটি। তার গোল গোল চোখটি যে ভয়ে যেন ছানা বড়া হয়ে গেল। একটা হালকা চিৎকার বেরিয়ে এলো লোকটির মুখ দিয়ে। ধপাস করে মাটিতে বসে পড়ে ভিমড়ি খেলেন তিনি। ঘটনাটি ঘটার আধ ঘন্টা পরের কথা। বড় সাহেবের রুমের বাইরে তখন বসে আমি। আমাদের ঠিক বিপরীত দিকে ঘরের অন্য কোণা থেকে 2 জোড়া রাগী চোখ চেয়ে আছে আমাদের দিকে। তাদের মধ্যে এক জোড়া চোখ হলো নীরাজের, আর অন্যটি সেই সাব ইন্সপেক্টর, যার নাম পরবর্তীতে আমরা জেনেছিলাম বাবাই বড়ুয়া। নীরাজ আমাদের ইশারা সম্পর্কে জানতো না, তাই মাকুর কাণ্ড কারখানায় তার বিস্ময়ের সীমা ছিল না। যদিও আমিও কম বিস্মিত হইনি, কারণ স্বপ্নেও ভাবতে পারিনি যে এরকম কাণ্ড ঘটিয়ে ফেলবে মাকু। কিন্তু কোনো বিকার নেই মাকুর মধ্যে। মাঝে মধ্যেই তার ঠোঁটের কোণটা হালকা হাসিতে বিকৃত হয়ে উঠেছিল, যেন বাবাই বড়ুয়ার ভিমরি খাওয়ার চেহারা দেখে এখনো হাসি সামলাতে বেগ পেতে হচ্ছে তাকে। মিনিট 5-এর মধ্যেই বড় সাহেবের রুম থেকে ডাক পড়লো আমাদের। রুমে ঢুকবার আগেই নীরাজ চোখ পাকিয়ে তাকালো আমাদের দিকে, যেন বলল, খবরদার, বড় সাহেবের সামনে যেন এরকম কোনো কাণ্ড কারখানা না হয়। বেশ সাজানো গোছানো বড় সাহেবের রুমটা। মাঝারি একটা টেবিল ঘরের কোণায়, তার পাশে একটা প্রকাণ্ড সারি তাক। অজস্র বই স্থান পেয়েছে তা সেই তাকে। দেয়ালে ঝুলানো নানা সার্টিফিকেট ও মেডেল। টেবিলের সামনে সারি সারি কয়েকটা চেয়ার রাখা। তা অধিকার করে বসলাম আমরা 3 জন। কয়েক মুহূর্ত চুপ করে তাকিয়ে থাকলেন তিনি আমাদের দিকে। হয়তো ভাবলেন কিছুক্ষণ। আগের ঘটনাটির জন্য কোনো কড়া কথা বললেন না তিনি, কিন্তু আমাদের সেই ভয়কে ভুল প্রমাণ করে তিনি বললেন, আপনাদের পেশা আমার কাছে অজানা কিছু নয়, তাই আসল কথায় আসছি। গত 3 মাস যাবৎ কিছু ঘটনা ঘটেছে এই শহরে। বিজ্ঞানের সহজ সরল যুক্তিতে ব্যাখ্যা করা যায় না ঘটনাগুলিকে। এইটুকু বলে থামলেন তিনি, যেন ভেতরে ভেতরে শিউরে উঠলেন কিছু একটা ভেবে।
আমরা চুপ করে তাকিয়ে থাকলাম তার দিকে। তিনি বলে চললেন, এই 3 মাস আগের কথা। তখন মিড টার্ম পরীক্ষা হচ্ছিল এখানকার এক স্কুলে। হঠাৎ দুপুর বেলায় উদয় হলেন সেই স্কুলের প্রধান শিক্ষক। তার বক্তব্য অনুযায়ী জানা গেল, পরীক্ষার পর খাতাগুলিকে বান্ডিল করে রাখা হয়েছিল সেই স্কুলেরই এক সিন্ধুকে। কিন্তু পরের দিন স্কুলের সিন্ধুক থেকে উধাও হয়ে গেল খাতাগুলো। সিন্ধুক ভাঙারও কোনো চিহ্ন পাওয়া যায়নি, এমনকি একটা দাগ পর্যন্ত ছিল না সে সিন্ধুকের গায়ে। তাই থানায় রিপোর্ট করতে এসেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। সিন্ধুকের চাবি থাকতো প্রধান শিক্ষকের কাছেই, তাই স্বভাবতই সন্দেহ পড়ল তার উপরে। কিন্তু তারপর আরো বিচিত্র ঘটনা ঘটতে লাগলো সেই স্কুলে। যে পরীক্ষা হতো না কেন সেই স্কুলে, সেই পরীক্ষার খাতায় উধাও হয়ে যেতে লাগলো। তাছাড়া সেই স্কুলের প্রধান শিক্ষক ছিল আমার ছোটবেলাকার বন্ধু। তাই একভাবে নিরুপায় হয়ে সে আমার কাছে তার স্কুলের সিন্ধুক ও খাতাগুলিকে জমা রাখলো, এবং আমিও সেই খাতাগুলি ও সিন্ধুককে জমা রাখলাম আমার স্টেশনে। কিন্তু পরের দিন যখন সেই সিন্ধুককে খুলেছিলাম, তখন অবাক হয়ে দেখলাম উধাও হয়ে গেছে খাতাগুলো। কোনো পদ্ধতি ব্যবহার করেও চুরি হবার হাত থেকে রক্ষা করা গেল না খাতাগুলিকে। কিন্তু এবার ঘটল আরেকটি ভয়াবহ ঘটনা। একদিন সকালে পুলিশ সাব ইন্সপেক্টর দেখলেন এভিডেন্স রুম থেকে আসছে পচা মাংসের গন্ধ। কুকুর বিড়াল পচা গন্ধ এটা নয়। আমরা রুমের মধ্যে ঢুকে বুঝতে পারলাম সিন্ধুক থেকে আসছে গন্ধটি। অনেক কষ্ট করেও সিন্ধুকটি খুলতে পারলাম না আমরা। তবে সিন্ধুকের পাল্লা খোলার চেষ্টা করার সময় দেখি একটা গাঢ় লাল তরল সিন্ধুকের গা বেয়ে চুয়ে চুয়ে পড়ছে। ফরেন্সিক টিমকে ডাকা হলো। তারাও অনেক চেষ্টায় খুলতে সফল হলো সিন্ধুকটিকে। কিন্তু ভিতরে যে দৃশ্য দেখলাম তাতে সকলের রক্ত হিম হয়ে গেল। দেখি একটা রক্তাক্ত মৃতদেহ রয়েছে সিন্ধুকের মধ্যে, হাজারো খণ্ডে কাটা সে দেহ, এবং মৃতদেহের মধ্যে থেকে একটি মানিব্যাগ পাওয়া গেল। তার থেকে বোঝা গেল মৃতদেহটি আর কেউ নয়, সেই স্কুলের ভাইস প্রিন্সিপালের। একটানা বলে যেন হাঁপিয়ে উঠেছিলেন থানার বড় সাহেব। কি জানি একটা ভেবে তিনি আবার শিউরে উঠলেন, কিন্তু নিজেকে সামলে আবার বলতে শুরু করলেন, কিন্তু এই কেসটা সম্পর্কে এটাই সব থেকে বড় বিভৎস ব্যাপার ছিল না। সব থেকে বড় বিভৎস ব্যাপার ছিল এই যে যখন নাকি দেহটিকে খণ্ড খণ্ড করা হয় তখন নাকি দেহটি জীবিত ছিল। এই কথায় চমকে উঠলাম আমরা তিনজনেই। একটা শিহরণ বয়ে গেল আমাদের গা দিয়ে। তিনি আমাদের প্রতিক্রিয়ায় আমল না দিয়ে বললেন, এখানে এই ঘটনাটি শেষ হলে হয়তো খুব খুশি হতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তা হলো না। এই হত্যাকাণ্ডে তদন্তের জন্য সিন্ধুকটিকে এভিডেন্স রুম থেকে নিয়ে আসা হলো পুলিশ স্টেশনের ফরেন্সিক ল্যাবে, এবং মৃতদেহটিকে সৎকারের জন্য তাদের পরিবারের কাছে ফেরত দেওয়া হলো। কিন্তু এর 1 সপ্তাহ পর ঘটল আরেকটি ভয়াবহ ঘটনা। আবার মরা পচা গন্ধ বেরোতে লাগলো ফরেন্সিক ল্যাবের রুম থেকে। আমাদের বুঝতে বাকি রইল না গন্ধের আসল উৎসটা কি। এবারও গন্ধ আসছে সেই সিন্ধুক থেকে। তাই আবার ফরেন্সিক টিমকে ডাকলাম। এবার সিন্ধুক থেকে আবিষ্কার হলো আরেকটি দেহ, এবং সেই দেহটি ছিল সেই স্কুলেরই প্রধান শিক্ষকের। সিন্ধুকের পাল্লা সবসময় লাগানোই থাকতো। তাছাড়া ফরেন্সিক ল্যাবের দরজা সবসময় তালা মারাই থাকে। আমার অনুমতি ছাড়া কেউই সেই রুমে প্রবেশ করতে পারে না। কিন্তু কোনো একটা অলৌকিক উপায়ে ওই সিন্ধুকে একটা খণ্ড বিখণ্ড দেহ কি করে এলো তা বুঝতে পারছি না। একে অলৌকিক কাণ্ড ছাড়া আর কি বলবো।
দীর্ঘ বর্ণনার পরে এতক্ষণে বড় সাহেব চুপ করলেন আমাদের প্রতিক্রিয়া দেখার জন্য। বড় সাহেবের দীর্ঘ বক্তৃতা শুনে কিছুক্ষণ এক মনে ভাবল নীরাজ। তারপর অনুভূতিহীন স্বরে বলল, বড়ই অদ্ভুত ঘটনা। সবটা শুনে মনে হচ্ছে যে কোনো একজন স্থানতন্ত্রবিদ্যা প্রয়োগ করেছে ওই খাতার দেহগুলোর উপর। এবারে আমি অবাক হয়ে বললাম, স্থানতন্ত্র মানে টেলিপোর্টেশন? নীরাজ প্রতি উত্তরে বলল, হ্যাঁ, টেলিপোর্টেশন। এই তন্ত্রে কেউ নিজের বা অন্য কোনো বস্তুর স্থান এক নিমেষেই এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করতে পারে। ছাড়া তো কোনোভাবেই এ ঘটনার ব্যাখ্যা করা যায় না। বড়বাবু এবার সন্দেহের চোখে তাকালো নীরাজের দিকে। চোখে তার অবিশ্বাসের দৃষ্টি। তার অবিশ্বাস বুঝলাম, কিন্তু খণ্ড খণ্ড দেহের কারণটা কি? নীরাজ কিছুক্ষণ এক মনে ভাবলো, তারপর বলল, যতদূর মনে হয় যে লোকটি তন্ত্রবিদ্যা প্রয়োগ করেছে সেই বিদ্যা ঠিকঠাকভাবে আয়ত্ত করতে পারেনি, তাই নির্দিষ্ট আকারের থেকে বড় বস্তুকে সে একবারে টেলিপোর্ট করতে পারেনি সিন্দুকটার মধ্যে। খণ্ডে খণ্ডে বিভক্ত করে দেহের অংশগুলিকে তাকে পাঠাতে হয়েছে এই সিন্দুকটার মধ্যে। খুঁজে পাওয়া যাচ্ছে না। মাকু, নীরাজ আর বড়বাবুর মধ্যে আরো কিছুক্ষণ প্রশ্নোত্তর পর্ব চলল, আর দর্শকের মতো সবটা দেখলাম আমি। ঘণ্টাখানেক পরে প্রশ্নপর্ব শেষ হলে থানা থেকে বেরিয়ে এলাম আমরা। পুলিশ ফাঁড়ি চোখের আড়াল হতেই নীরাজকে প্রশ্ন করলাম, কি বুঝলে তাহলে এই ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্টে? তাহলে কি লিখি বলো তো? নীরাজ উত্তরে বলল, পর্যাপ্ত তথ্য নেই আমাদের কাছে, তাই এখনো কিছু অনুমান করতে চাই না। তাও যতটুকু বলতে পারি, এটা কোনো অভিজ্ঞ তন্ত্রবিদের কাজ নয়। কিন্তু স্থানতন্ত্রবিদ্যা যে খুবই উচ্চমানের এক তন্ত্রবিদ্যা, আর একজন অনভিজ্ঞ তন্ত্রবিদের পক্ষে এটা কি করে করা সম্ভব, সেটাই একমাত্র ঠাহর করতে পারছি না। নীরাজ কথা থামাতেই মাকু বলে উঠল, সে যেই হয়ে থাকুন না কেন, স্কুলের স্টাফেদের মধ্যে একজন হবে সে। কারণ এই বিদ্যা প্রয়োগ করতে হলে যে জিনিস তুমি স্থানান্তরিত করতে চাও, সেই জিনিসটিকে একবার না একবার দেখতে হবে। আর যে জায়গায় তুমি পাঠাতে চাও, সেই জায়গাটাও তোমার পরিচিতি হতে হবে। জিনিসটা এক্সাক্ট লোকেশন না জানলে তার টেলিপোর্ট তুমি করতে পারবে না। আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু স্কুলের স্টাফই যে কালপ্রিট তা বুঝলে কি করে? কোনো ছাত্রের কাণ্ডও তো এটা হতে পারে। এবার উত্তরে নীরাজ বলল, তা হলেও হতে পারতো, কিন্তু এটা কোনো ছাত্রর কাজ নয়, বুঝলে? কারণ থানায় কোনো ছাত্র যাবে কেন? আর আগেই তো তোমাদের বলেছি যে এই তন্ত্র প্রয়োগের ক্ষেত্রে তোমাকে ঘটনাস্থলের আশেপাশে থাকতে হবে। একমাত্র স্কুলের স্টাফগুলোই থানায় রাখা সিন্দুকটার সংস্পর্শে এসেছিল। আমি পকেট থেকে একটা নোটবুক বের করলাম, ডায়াল আপ পেন দিয়ে একটা চাপ দিলাম। কি শর্ট নোট নেব তাহলে ফিল্ড রিপোর্টের জন্য? নীরাজ উত্তর দিল, আপাতত যা বললাম সেটুকুই দেখো। তারপর ঘড়ির দিকে তাকিয়ে সে বলল, বেলা তো এখনো কিছুটা বাকি আছে, চলো তো একটু স্কুলের দিকটা ঘুরে আসা যাক। আমরা রওনা হলাম স্কুলের উদ্দেশ্যে। পৌঁছতে বেলা প্রায় শেষ। পশ্চিম দিগন্তে সূর্য তখনও আধমরার সাথে পাঙ্গা লড়ছে। আই কার্ড ও থানার বড়বাবুর দেওয়া ক্লিয়ারেন্স চিঠি দেখিয়ে গেটে দারোয়ানের সাথে স্কুলটা পরিদর্শন করতে শুরু করলাম। আমরা 4 জন ছাড়া আর কেউই ছিল না তখন স্কুলে। জনচাঞ্চল্যতাই স্বাভাবিক একটি স্কুলের জন্য, তাই দিন শেষে যখন সেখানে শ্মশানের নীরবতা নেমে আসে তখন একটু অস্বাভাবিক লাগাটা স্বাভাবিক। আমরা এক একটা রুম পর করে এগোতে লাগলাম প্রিন্সিপালের রুমের দিকে।
ততক্ষণে একটা ক্যামেরা বের করে ভিডিও করতে শুরু করে দিল মাকু। বিশেষ একটি ক্যামেরা এটা। মাকুর মতে প্রতিটি অশরীরীর নাকি মায়া নামে একটা শক্তি বিকিরণ করে। এই ক্যামেরায় সেটা দৃশ্যমান, ফলে অশরীরীর আগমন ঘটলে এই ক্যামেরায় দেখতে পাওয়া যাবে তাকে। এনফ্লোড আলো যেমন খালি চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু বিশেষ ক্যামেরায় দেখতে পাওয়া যায়, ঠিক তেমনই প্রিন্সিপালের রুমের সামনে এসে দাঁড়াতেই ভাইস প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে এলেন এক মহিলা। তাকে দেখে নমস্কার করে বেরিয়ে এলেন আমাদের এতক্ষণের পথসঙ্গী। মহিলা আমাদের কাছে এসে কড়া সুরে বললেন, আচ্ছা, আপনারা কারা বলুন তো? স্কুলের আয়ত্তার বাইরে যে বহিরাগতদের প্রবেশ নিষেধ, সেটা কি আপনারা জানেন না? তার কথা শেষ হতে না হতেই আমি বড়বাবুর দেয়া ক্লিয়ারেন্স লেটারটি দিলাম তার হাতে। সেটা পড়ে দেখলেন তিনি। চিঠিটা পড়ে যেন সন্দেহের পারদ আরো বাড়ল তার মধ্যে। কৌতুকের সুরে বললেন, ও, তাহলে পুলিশও আউটসোর্সিং করে? শুনুন, আপনারা যদি তদন্তের জন্য এসে থাকেন তাহলে আসুন আমার সাথে, আপনাদের ক্রাইম সিনটা দেখিয়ে আনি। আর হ্যাঁ, আমি হলাম এই স্কুলের নতুন ভাইস প্রিন্সিপাল, অনিতা মণ্ডল। আর আমার ব্যবহারে খারাপ ভাববেন না, বুঝলেন তো? বুঝতেই তো পারছেন, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যে সকলেই একটু তটস্থ রয়েছি আমরা। প্রতি উত্তরে আমি বললাম, রাগ করার কি আছে, এতটুকু সাবধানতা তো স্বাভাবিক। হাজার হোক, কত বড় একটা ঘটনা ঘটে গেছে, বেটার টু বি সেফ দেন সরি। মিসেস মন্ডল মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করলেন এবং একটা চাবি ব্যবহার করে প্রিন্সিপালের রুমের ডালা খুলে ফেললেন। বেশ বড় একটি রুম এবং রুমের সাথে লাগোয়া আরেকটি ঘর। তার মধ্যে একটি ঘরের দিকে এগিয়ে তিনি বুঝলেন এই ঘরটিতে ছিল সিন্দুকটি। আমরা ঘরের মধ্যে ঢুকতেই দেখলাম একটা সিন্দুক রয়েছে সেখানে, আর তার পাশে মেঝেতে একটি বর্গাকার ময়লার ছোপ, যা দেখে বোঝা যায় যে কিছুদিন আগেও হয়তো আর একটা সিন্দুক ছিল সেখানে। ধুলোর পরতের দিকে তাকিয়ে মিসেস মন্ডল বললেন, যদি বলি আপনারা হয়তো একটু দেরি করেই এসেছেন, কারণ পুলিশ তো অনেক আগেই নিয়ে গিয়েছে সিন্দুকটি। আচ্ছা, পুরো ঘটনাটা দেখলে আপনাদের কাছে একটু অলৌকিক মনে হয় না? খাতা চুরি থেকে শুরু আর কিনা মৃতদেহতে গিয়ে শেষ, এ তো আর স্বাভাবিক যুক্তি দিয়ে বিচার করা যায় না। নীরাজ বলল, সব তো আর যুক্তি দিয়ে বিচার করা যায় না মিসেস মন্ডল। আর একটা ব্যাপার, কিছু মনে করবেন না, কিন্তু আমাদের একটু প্রাইভেসি দিলে খুশি হতাম। বুঝতেই তো পারছেন যে এটা একটা চলমান অনুসন্ধান। এই কথার উত্তরে মিসেস মন্ডল কিছু বললেন না, নিঃশব্দে বেরিয়ে গিয়ে ঘরের বাইরে দাঁড়ালেন। মিসেস মন্ডল বেরিয়ে যাওয়ার পর নীরাজ মাকুকে উদ্দেশ্য করে বলল, ক্যামেরায় কিছু ধরা পড়লো? ওটাই তো স্বাভাবিক লাগছে, কোনো শরীর উপস্থিতি দেখলাম না ভিডিওতে। স্কুল সাধারণত এমন একটা জায়গা যেখানে অশরীরীদের বড় জনসংখ্যা দেখতে পাওয়া যায়, কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে একটাও আত্মার উপস্থিতি নেই এখানে। আমি স্কুল চত্বরে ঢোকার সময় টের পেয়েছিলাম। খুবই নীরব এই জায়গাটা, যেন কোনো মায়া নেই। আর একটা জিনিস ভেতর থেকে আসছে যে মনে হচ্ছে যেন কোনো বড় শিকারীর ভয়ে ছোট শিকারীগুলো ভিটে ছাড়া হয়েছে এখান থেকে। আমি নীরাজের কথায় নিজের কথা জুড়ে দিয়ে বললাম, আত্মার শক্তির উৎসই তো মায়া। এমনটা তো হতেই পারে কোনো জীবিত ব্যক্তি বা অন্য কোনো অশরীরীর এখানকার সকল প্রেতের মায়া ওই ছিনিয়ে নিয়েছে। নীরাজ কিছুক্ষণ চুপ করে চিন্তা করলো, তারপর বলল, মায়া তো শক্তি ছাড়া আর কিছুই নয়।
তাই এমনটা হতেই পারে, একটা ব্যাটারি দিয়ে অন্য একটা ব্যাটারি চার্জ করার মতো। কিন্তু কিন্তু কোনো অশরীরী মায়া যদি শেষ হয়ে যায়? এবার থমথমে হয়ে গেল নীরজের মুখ। শান্ত স্বরে বলল, মৃত্যু, যাকে বলে সত্যিকারের অর্থে মৃত্যু, সে আত্মার অস্তিত্বের সম্পূর্ণরূপে বিনাশ ঘটে। জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে যায় সে। নীরজের কথায় আরো যেন বিষণ্ণ হয়ে গেল পরিবেশ। আরো কিছুক্ষণ রুমের মধ্যে থেকে তেমন কিছু আর পাওয়া গেল না, তাই রুমটি থেকে বেরিয়ে এলাম আমরা। প্রিন্সিপালের ঘরের বাইরে তখন অপেক্ষা করছেন মিসেস মন্ডল। আমাদের বেরিয়ে আসতে দেখে এগিয়ে এলেন তিনি আমাদের দিকে। তাকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন ছুড়ে দিলাম আমি। বলছি যে মিসেস মন্ডল, ঘরের দুটি সিন্দুক ছিল, একটি পুলিশ স্টেশনে নিয়ে গেছে বুঝলাম, কিন্তু অপরটিতে কি আছে? মিসেস মন্ডল বললেন, আমার তো মনে হয় ওই সিন্দুকটি ছিল আসল উদ্দেশ্য অপরাধীর, কারণ ওই সিন্দুকটিতেই ছিল এবারের স্কুলের পাঠানো ফান্ড। মিসেস মন্ডলের কথায় চকচক করে উঠল নীরজের চোখ। সেই চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম ঘন অন্ধকারে আলোর উপস্থিতি সে পেয়েছে, কিন্তু নীরজের কথায় এতটুকু উত্তেজনার আভাস পেলাম না। সে মিসেস মন্ডলকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, ওই সিন্ধুকের চাবিটা কার কাছে থাকে? স্কুলের ফাইন্যান্স প্রিন্সিপাল স্যার সামলান, তাই চাবিটা ওনার কাছেই থাকতো। যেহেতু ওনার মৃত্যুর পর পুলিশ এসে সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়েছিল, তাই আপাতত আমার মনে হয় চাবিটা থানাতেই আছে। এবার একটু উত্তেজনা ফুটে উঠল নীরজের গলায়। মাকুর দিকে তাকিয়ে সে বলল, রুমটা সিল করে দাও, আর আমি একটু বাইরে থেকে আসছি, আর ততক্ষণ অবধি যেন তোমরা দুজন বাদে এই ঘরটাতে আর কেউ না ঢোকে। মিসেস মন্ডলও বুঝতে পারলেন এখানে এখন তার উপস্থিতির দরকার নেই, তাই তিনি বললেন, বেলা প্রায় চলেই গিয়েছে, আমার অ্যাডমিন কিছুক্ষণ গম্ভীর দৃষ্টিতে চেয়ে থাকলো আমার দিকে। তারপর চোখ বন্ধ করে কি যেন একটা ভাবলো। এরপর খিলখিল করে হেসে বলল, জানি, মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। আমি গেলাম ভীষণ রেগে।
অল্প বয়সী মেয়ে সে। নুপুরের ঝনঝন আওয়াজে সে এগিয়ে গেল নীরজের দিকে। তাকে তার দিকে এগিয়ে আসতে দেখে পুতুলটিতে মাটিতে রেখে পিছিয়ে দাঁড়ালো সে। পুতুলটির কাছে সেটিকে হাতে তুলে নিল মেয়েটি। তারপর হালকা পায়ে বেরিয়ে গেল ঘর থেকে। নীরজ ফিস ফিস করে অন্যদের উদ্দেশ্য করে বলল, সবাই নিঃশব্দে ফলো করুন ওকে। ও অন্য পুতুলটি আনতে যাচ্ছে। অন্য পুতুলটি যার কাছ থেকে বের হবে সেই হবে আমাদের আসল কালপ্রিট। আমরা নিঃশব্দে খানিকটা দূরত্ব রেখে অনুসরণ করতে লাগলাম মেয়েটিকে। স্কুলের গেটের পেরিয়ে উত্তর দিকে লক্ষ্য করে হাঁটতে থাকলো মেয়েটি। এভাবে কিছুক্ষণ হাঁটার পর একটা দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো সে। বাড়িটা বাইরের নেম প্লেটে লেখা ছিল প্রিন্সিপাল অনিরুদ্ধ চ্যাটার্জি। গেটে তখন তালা মারা, কিন্তু অশরীরীর কাছে এই বাধা কোনো বাধাই নয়। যেন অদৃশ্য দেয়াল সেখানে এমনভাবেই সেটি পার করে ঢুকে গেল সে। দেয়ালটা টপকে আমরাও ঢুকলাম ভেতরে। বাইরে সিঁড়ি থাকায় সেই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল সে। আমরাও পেছন পেছন উঠলাম ওপরে। উপরে উঠে দেখি একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু সেই দরজা ভেদ করে ঢুকতে পারলো না। বারবার দরজাও আমাদের দিকে পালা করে তাকাতে লাগলো সে। দেয়ালের নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা বাদামি রঙের বালি দিয়ে রেখা টানা আছে সেখানে। কি মনে হতে ধীরে ধীরে এগিয়ে গেলাম দরজার দিকে। আমার দেখা দেখি অন্যরাও আমার সাথে এগিয়ে এলো। মাকু তখনও নিচে আঁকা বাদামি বালি রেখা লক্ষ্য করেনি। গায়ের জোরে লাথি মারল সেই দরজায়। দুড়মুড় করে ভেঙে গেল দরজা, আর দরজার পাল্লার বাতাসে মিটে গেল রেখাটা। তারপর সেই দরজা দিয়ে ভেতরে ঢুকলো মেয়েটি। একটি মাঝারি সাইজের রুম সেটা। প্রকাণ্ড আওয়াজে ঘরের মধ্যে শুয়ে থাকা একটি লোক হকচকিয়ে উঠল খাটের উপরে। লোকটা আমাদের পরিচিত, স্কুলে গেটের বাইরে সেই দারোয়ানটি। কিন্তু লোকটিকে একটু গ্রাহ্য করল না মেয়েটি। তাকে একদম ইগনোর করে তাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল একটি আলমারির দিকে। বন্ধ আলমারির মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনলো একটি পুতুল, সেই দাগহীন পুতুলকে। দুটি পুতুল বুকে জড়িয়ে ধরল সে, আর একটা সুশ্রী সুচ্ছল হাসি বেরিয়ে এলো তার মুখ থেকে। তারপর সে অদৃশ্য হয়ে গেল। তার হাতের থেকে পুতুল দুটি পড়ল মাটিতে। ওর মধ্যে দাগওয়ালা পুতুলটি হাতে নিয়ে যে অক্ষরটি মিটিয়ে দিয়েছিল নীরজ, সেটি আবার এঁকে দিল মাকু। এবার নীরজের কণ্ঠ শুনতে পাওয়া গেল, বড় সাহেব, লোকটিকে গ্রেপ্তার করুন। আর আলমারি যদি খুঁজে দেখা হয় তাহলে আশা করি টাকাগুলোও সেখানে পাওয়া যাবে। চিন্তা করবেন না, ও একটু আগেই নিজের স্থানতন্ত্রবিদ্যা প্রয়োগ করেছে। মিনিমাম 2 সপ্তাহ আর কোনো তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে পারবে না। আমার কথা শেষ হতে না হতেই একজন পুলিশ অফিসার এসে চাপটে ধরল দারোয়ানটিকে। খাটের কোণা থেকে আলমারির চাবি খুঁজে পাওয়া গেল, আর তা দিয়ে আলমারির দরজা খুলে একটু খোঁজাখুঁজির পরেই কাপড় চোপড়ের ভাঁজে পাওয়া গেল টাকাগুলি, আর পাওয়া গেল সেই পরীক্ষার খাতার গুচ্ছ। বড়বাবু তার সাঙ্গপাঙ্গকে আদেশ করলেন দারোয়ানটিকে থানায় নিয়ে যাওয়ার জন্য। ততক্ষণে নিচতলার লোকগুলিরও ঘুম ভেঙে গিয়েছে। তাদেরকে যেটুকু তথ্য দেওয়ার তা দিয়ে বড়বাবু আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে। অন্য একটি গাড়িতে করে বাকি পুলিশ অফিসাররা দারোয়ানটিকে নিয়ে থানায় গিয়েছে। ততক্ষণে বড়বাবু নিজস্ব গাড়িতে উঠতে উঠতে বললেন, সবটাই তো বুঝলাম, কিন্তু এর থেকে তো চুরির মামলাটা সলভ হলো, আর খুনের মামলাটা কি হবে? সেই কনফেশন বার করা তো আপনার দায়িত্ব। অপরাধীকে ধরে দেওয়ার দায়িত্ব আমাদের ছিল, আর সেটা আমরা যথাযথই করেছি। আর খুন না, খুন যুগল বলুন,
ভাইস প্রিন্সিপালের খুনটাও তো সলভ করতে হবে নাকি? বেচারাকে তো আমরা ভুলে গিয়েছিলাম। ঠিক বলেছেন। এখনো তো রাত পড়ে আছে, যা জেরা করার আপনারা করুন। সকালে আমাদের একটু ইন্টারোগেট করতে দেবেন। হ্যাঁ, কারণ হাজার হোক ওটা তো একটা পুঁটি মাছ। আসল রাঘব বোয়াল তো ধরা এখনো বাকি। বড়বাবু তখন রওনা দিলেন থানার উদ্দেশ্যে। রাত তখন প্রায় 2টো। গা ছমছমে ফাঁকা রাস্তা দিয়ে 3 জন হাঁটছি আমরা। রাতের নিস্তব্ধতা দূর করে নীরাজ বলে উঠল, ওই লোকটা আসল কালপ্রিট নয়। পুরো ঘটনাটার পিছনে নিশ্চয়ই আরো কোনো বড় কেউ আছে, যে খুবই উচ্চ মার্গের তন্ত্রবিদ্যায় শিক্ষিত এবং অন্য লোককেও ছোটখাটো তন্ত্রবিদ্যা শেখাতে সক্ষম। যদি এরকম কেউ থেকে থাকে তাহলে তাকে সামলানো আমাদের সাধ্যের বাইরে। তা হয়তো সত্য, দেখি কি করা যায়। যদি বড় মাপের কোনো দিব্যজ্ঞানী কাপালিক আমাদের প্রতিদ্বন্দ্বী হয়, তাহলে আমাদের উচ্চপদস্থ কোনো কর্মচারীকে জানাতে হবে। আরে সেসবের আগে তো দেখা যাক যে লোকটা কে। লোকটাকে ধরার জন্য তো কোনো ইন্টেলি নেই আমাদের কাছে। যেই লাউ সেই কদ্দু হয়েই গেল। চলো এখানকার কবরস্থানটা একটু ঘুরে এসে দেখা যাক। এত বড় মাপের একজন কাপালিকের পদধূলি পড়েছে এখানে, এখানকার প্রেত সমাজ সে সম্বন্ধে কিছু তো একটা খবর রাখে নাকি। তখন আমার হাতের ঘড়ির কাঁটা প্রায় 3টে ছুঁই ছুঁই। আমরা এসে পৌঁছালাম পাশের একটি কবরস্থানায়। পেশার স্বার্থে কত কিছুই না করতে হয় সত্যি। এরকম একটা উৎপাটাং জব না থাকলে হয়তো এতটা বুকের পাটা হতো না যে রাত 3টে কবরখানায় ভ্রমণে আসবো। নিজের ব্যাগের থেকে একটা ফ্ল্যাশ লাইট বের করে আনলো নীরাজ। আমি আর মাকু নিজ নিজ ফোনে ফ্ল্যাশ জানলাম। ফ্ল্যাশ লাইটের আলো কবরগুলির হেডস্টোনের উপর ফেলতে গিয়ে নীরাজ বলল, আচ্ছা, এমন একটা কবর খোঁজো যেখানে 6 থেকে 8 মাস আগে কাউকে দফন করা হয়েছে। এই কথা শুনে আমরা 3 জন 3 দিকে হাঁটতে শুরু করলাম, হেডস্টোনগুলোর ওপরে আলো ফেলতে ফেলতে। কিছুক্ষণের মধ্যে একটা কবর চোখে পড়লো আমার, যার তারিখ প্রায় 7 মাস আগের। আমি মৃদু স্বরে যেন কাউকে জাগাতে চাই না, তাই এমন ভাবে ডাকলাম নীরাজ আর মাকুকে। আমার কাছে এসে কবরের হেডস্টোনের উপর ফ্ল্যাশ লাইটের আলো ফেলে নীরাজ বলল, হ্যাঁ, এটাই হবে। তারপর নিজের ব্যাগের থেকে একটা ছোট্ট হাত শাবল বের করে খানিকটা ওই ব্যাঙের সুরেই যেন বলল, তাহলে আর দেরি কিসের, ওরা শুরু করো। আমি হক চুকিয়ে তাকিয়ে থাকলাম তার দিকে। আমার অবস্থার লক্ষ্য না করে মিরাজের হাত থেকে শাবলটি নিয়ে খোঁড়া আরম্ভ করলো মাকু। বুঝলাম নিত্যদিনের কাজ এটা এদের। একটা নীরব দীর্ঘশ্বাস ফেলে তাকিয়ে থাকলাম করতে থাকা মাকুর দিকে। এরপর পালা করে 3 জন কাজ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই একটা কাঠের কফিন দৃষ্টিগোচর হলো আমাদের। কফিনটিকে ধীরে ধীরে উপরে তোলা হলো। একটা লাল শিশি বের করলো নীরাজ। দেখে বুঝলাম রক্তে পরিপূর্ণ শিশিরটি। শিশিরটির দিকে আমার কুদৃষ্টিতে তাকানো দেখে নীরাজ হেসে বলল, আরে আরে, মানুষ না, এটা মোষের রক্ত। তারপর মন্ত্র পড়তে পড়তে কফিনের গায়ে কি যেন একটা আঁকতে লাগলো সে। আঁকা ও মন্ত্র পড়া শেষ হতে কফিন থেকে একটু দূরে সরে এসে দাঁড়ালো সে। আমি নীরাজের দিকে কঠিন চোখে তাকিয়ে বললাম, এভাবে মৃতকে উত্তপ্ত না করলেই তো হতো। উত্তরে সে বলল, আরে কফিনের আসল মালিককে ডাকা হচ্ছে না। কি বলতো, প্রেতদের দুনিয়ায় আমাদের কিছু গুপ্তচর রয়েছে, আর তাদের মধ্যেই একজনকে ডাকছি। কফিনের মধ্যে লাশটাকে একটা মিডিয়াম বলতে পারো। ওর কথা শেষ হতে না হতেই একটা কর্কশ নারী কণ্ঠ ভেসে এলো কফিনের মধ্যে থেকে। কার এত দুঃসাহস আমাকে ডাকলো? সব কটার হাড় মাংস আলাদা করে ফেলে রাখবো এখানে।
সেই কথা কানে নিল না নীরজ। শিশিটির মধ্যে যে মোষের রক্ত ছিল তার খানিকটা কফিনের ওপর একটা ছিদ্র দিয়ে ভেতরে ঢেলে দিল। খিক খিক করে হেসে উঠল নারী কণ্ঠটি। ভোগ দিবি? আগে বলবি তো, বল কি জানতে চাস তোরা? নীরজ গম্ভীর গলায় বলল, এই এলাকায় কোনো বড় সাধক বা অন্য কোনো শক্তিধর প্রেতের আগমন হয়েছে কিনা খোঁজ দে। যদি দিতে পারিস তাহলে এই ভোগের রক্তের বাকিটাও তোর। আবার হেসে উঠল সেই নারী কণ্ঠ। তারপর ধীরে ধীরে নীরব হয়ে গেল। এবার শুরু হলো আমাদের অপেক্ষার পালা। বুঝলাম খবর সংগ্রহের কাজে লিপ্ত হয়েছে আমাদের গুপ্তচর। 30 মিনিট পার হয়ে গেল এইভাবে। তারপর আবার ভেসে এলো সেই নারী কণ্ঠ। আগের মতোই হেসে সে বলল, বাড়ি লোকের পাল্লায় পড়েছিস তোরা। তোদের এখানে রিপু এসেছে, রিপু। সামান্য কুঁচকে গেল নীরজের কপাল। তারপর সে শিশির বাকিটুকু রক্ত কফিনের ওপরের ফাঁকা অংশ দিয়ে ভেতরে ঢেলে দিল। এক পরিতৃপ্তি মিশ্রিত হাসি বেরিয়ে এলো কফিনের থেকে। তারপর নীরজ আরো কিছু মন্ত্র পড়তে পড়তে কফিনের ওপর দিয়ে রক্ত দিয়ে লেখা অক্ষরগুলি মুছে দিতে থাকলো। তারপর আমরা দুজন কফিনটিকে পুনরায় কবরের মধ্যে নামিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। দূর থেকে চিন্তামগ্ন দৃষ্টিতে আমাদের কাজ দেখতে থাকলো নীরজ। আমাদের কাজ শেষ হবার পর নীরজের কাছে এসে দাঁড়ালাম আমরা। কি বুঝলে তাহলে? কোন কাপালিকের কাজ এগুলো? না, কোনো প্রেতের কাজ এটা। কিন্তু ষড়রিপু নামে যে কোনো প্রেত আছে তা তো জানতাম না। এতটুকু বলে আবার চিন্তায় তলিয়ে গেল সে। তারপর গা ঝাড়া দিয়ে বলল, তোমরা যার যার বাড়ি গিয়ে রেস্ট নাও যাও। কাল সকালে দেখতে হবে যে দারোয়ান লোকটাকে জেরা করে কিছু জানতে পারা যায় নাকি। আর আমি একটু অফিসে গিয়ে দেখি যে ডাটাবেস থেকে এই প্রেতটা সম্বন্ধে কিছু জানা যায় কিনা। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক অনিন্দ বিশ্বাসের কলমে সাসপেন্স এবং বিনোদনমূলক গল্প সর্বভারতীয় ভূত প্রেত মুক্তি সংস্থা এবং ষড়রিপুর প্রথম পর্ব। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আমরা আবারও চলে আসব এই গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে। পরবর্তী অংশ শুনতে হলে আপনাদেরকে অবশ্যই কাকশিনার পাশে থাকতে হবে। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের নিজেদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি।